বিশ্বকাপের একটা অলিখিত নিয়ম আছে। যদি আপনি বিশ্বকাপ জিততে চান, সেক্ষেত্রে আপনার দলের কোচিংয়ের দায়িত্বটা এমন কাউকে দিতে হবে যিনি আপনার দেশের নাগরিক। ব্রাজিল এই জিনিসটা জানে, কিন্তু জেনেও এই নিয়মটা তারা ভেঙেছে। স্বদেশি কাউকে কোচিংয়ে দেওয়ার এই যে প্রথা, এই প্রথা তারা ভেঙেছে, কেননা বিনিময়ে তারা পাচ্ছে সর্বকালের অন্যতম সেরা কোচকে তাদের ডাগ আউটে। জাপানের বিপক্ষে ব্রাজিল কি পারফরমেন্স করেছে এবং তার পেছনে তাদের কোচ কার্লো আনচেলত্তির কি ভূমিকা, সেটা আপনি ইতিমধ্যেই জেনে গেছেন। তবে দল হিসেবে ব্রাজিলকে তিনি কিভাবে পরিবর্তনটা করছেন এবং এই ম্যাচে তিনি ঠিক কোন কোন জায়গায় পরিবর্তনটা এনেছিলেন, সেটা নিয়েই প্যাভিলিয়নের আজকের ভিডিও। রাউন্ড অফ 32-তে জাপানের বিপক্ষে ব্রাজিলের এই 2-1 ব্যবধানের জয়ের গল্পটা আপনি মোটামুটি জানেন। 29তম মিনিটে জাপান এগিয়ে গেল, 56তম মিনিটে ক্যাসিমিরোর গোলে ব্রাজিল ফিরল সমতায়। আর ম্যাচের একেবারে শেষ দিকে 96তম মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলেই ব্রাজিল নিশ্চিত করলো তাদের রাউন্ড অফ 16-এ পদার্পণটা। ব্রাজিলের এই 2-1 ব্যবধানের জয়টা মার্জিন হিসেবে খুবই টাইট দেখাতে পারে, কিন্তু আপনি জানেন যে দ্বিতীয়ার্ধে ব্রাজিল যে পারফরমেন্স করেছে, তাতে করে পরের রাউন্ডে না যাওয়াটা ব্রাজিলের জন্য হতো আনডিজার্ভিং। পাশাপাশি এটাও বলা যায় যে যদি ব্রাজিল এই ম্যাচটা জিততে না পারতো, সেক্ষেত্রে 1966 সালের পরে এটাই ব্রাজিলের সবচেয়ে খারাপ বিশ্বকাপ হিসেবে ধরা যেতে পারতো, কেননা সেবার 16 দলের বিশ্বকাপে ব্রাজিল গ্রুপ পর্ব পার করতে পারেনি, আর এবার সংখ্যায় ছিল শেষ 16-তে না যাওয়ার। তবে পরিবর্তনটা ব্রাজিল কোথায় করলো? প্রথমার্ধের অমন হতশ্রী ব্রাজিল ঠিক কিভাবে দ্বিতীয়ার্ধে চমৎকার পারফরমেন্স করলো? কোচ কার্লো আনচেলত্তি এক্ষেত্রে কি ভূমিকা রেখেছিলেন? বাংলাদেশের হামজা চৌধুরী অবশ্য কার্লো আনচেলত্তিকে নিয়ে বেশ ভালো ভালো কথাই বলেছিলেন, এবং বলেছিলেন যে কার্লোর অধীনে এই ব্রাজিল হয়ে উঠতে পারে শিরোপার অন্যতম দাবিদার। I think Brazil have got a very good chance this year, especially with Carlo Ancelotti in charge. He's a very experienced manager that's won a lot of trophies, and they've also got a very talented team. They look like they've got a solid defence too. আনচেলত্তি ঠিক কি পরিবর্তন করেছেন সেটার আগে আমাদেরকে একটু দেখে নিতে হবে ব্রাজিল শুরুটা আসলে কিভাবে করেছিল। এই ম্যাচটা ব্রাজিল মোটা দাগে 4-3-3 ফরমেশনেই শুরু করেছিল। অপরদিকে প্রতিপক্ষ জাপান শুরু করেছিল অফ দ্য বলে 5-4-1 ফরমেশনে, এবং এ কারণেই দেখা যাচ্ছিল যে যখনই জাপান তারা রক্ষণের কাজটা করছিল বা অফ দ্য বলে ছিল, তারা ছিল অনেকটাই রিল্যাক্সড। তাদের গোলপোস্টের সামনে দুটো দেয়াল তারা তৈরি করে ফেলেছিল, যেটাকে আসলে কোনোভাবেই ভেদ করতে পারছিল না ব্রাজিলের ফরওয়ার্ডরা। ম্যাথিয়াস কুনিয়া তিনি ছিলেন অনেকটা ফলস 9 পজিশনে, কিন্তু তিনিও যখন ড্রপ করে মিডফিল্ডে এসে এক নিউমেরিক্যাল সুপিরিয়রিটি তৈরির চেষ্টা করছিলেন, তখনও জাপানের মধ্যে কোনো অস্থিরতা দেখা যায়নি বা এমন কিছু দেখা যায়নি যে তাদের খুব বেশি স্পেস ক্রিয়েট করে দিবে ব্রাজিলের জন্য, অথবা ব্রাজিলকে সুযোগ তৈরি করার আসলে সুযোগটা করে দেবে। তবে অফ দ্য বলে চমৎকার মুভমেন্টের পাশাপাশি জাপান দেখাচ্ছিল ব্রাজিল যে মুহূর্তে ভুল করে, সেই ভুলের সবটুকু মাসুল কিন্তু ব্রাজিলকে দিতে হচ্ছিল, এবং সেই জিনিসটা খুব ভালোভাবে দেখা যায় ম্যাচের 29তম মিনিটে, যখন ক্যাসিমিরোর একটা ভুলে বল পেয়ে যান কাইশো সানু, জাপানের মিডফিল্ডার, এবং চমৎকার একটা রান নেন তিনি মিডফিল্ড থেকে, এবং ডি বক্সের বাইরে থেকে যে লং রেঞ্জার শটটা তিনি নিয়েছিলেন, সেই শটেই জাপানকে তিনি এগিয়ে দেন ব্রাজিলের বিপক্ষে। এবং এরপরেই দেখা যায় জাপানের সেই অফ দ্য বলে চমৎকার মুভমেন্ট এবং একই সাথে তাদের যে দুটো দেয়াল, সেই দেয়ালটা ব্রাজিলের ভেদ করতে না পারার যে ব্যাপারটা, সেটাই ব্রাজিল বারবার করে উইংয়ে গেছে, দুই উইং, এক উইং থেকে আর উইংয়ে বল সুইচ করেছে, মিডফিল্ডে বল নিয়ে ঘোরাঘুরি করেছে, কিন্তু কোনোভাবেই একেবারে সেন্টার দিয়ে যে আক্রমণের বিষয়টা, সেটাতে তারা সফল হতে পারছিল না। পাশাপাশি ব্রাজিলের এই দলের মূল ভরসা সেই ভিনিসিয়াস জুনিয়রকেও কিন্তু হেভিলি মার্ক করে রেখেছিলেন জাপানের রাইট ব্যাক এবং রাইট সেন্টার ব্যাক। এ কারণেই ব্রাজিলকে প্রথমার্ধে দেখা যায় অনেকটাই নিষ্প্রভ। লুকাস পাকেতা কিংবা মাথিয়াস কুনিয়া, রায়ান কিংবা ব্রুনো গিমারেস কেউই খুব একটা সুবিধা করে উঠতে পারছিলেন না, এবং পাশাপাশি মিডফিল্ডের যে ব্যাটেলটা, সেখানেও ব্রাজিল অনেকাংশেই কিন্তু পরাজিত হচ্ছিল। বিশেষ করে জাপানের মিডফিল্ডাররা, তারা কিন্তু ব্রাজিলের খেলোয়াড়দের তুলনায় বেশি দৌড়াচ্ছিলেন, এবং ব্রাজিলের মিডফিল্ডারদের মধ্যে ক্যাসিমিরো যেহেতু একটা হলুদ কার্ড দেখে ফেলেছিলেন প্রথমার্ধেই, তিনিও কিন্তু আসলে নিজের সেরা ছন্দে ছিলেন না, বা তিনি অফ দ্য বলে সেরকম চ্যালেঞ্জ করতেও জানাতেও যেন হয়তো একটু হলেও শঙ্কা তার মধ্যে কাজ করছিল। তবে এখানে কার্লো আনচেলত্তি ঠিক কী পরিবর্তনটা আনলেন? তিনি এই যে মিডফিল্ডটা ব্রাজিলকে ভোগাচ্ছিল, সেই মিডফিল্ডের লুকাস পাকেতাকে তুলে ফেললেন এবং নামালেন এনড্রিককে। এই বিষয়টা অনেক ক্ষেত্রেই হয়ে উঠতে পারতো একটা আত্মঘাতী সিদ্ধান্ত, এবং মনে হতে পারে যে ব্রাজিলের যেখানে মিডফিল্ডে হয়তো আরও বেশি খেলোয়াড় দরকার ছিল, সেক্ষেত্রে কী কারণে কোচ কার্লো আনচেলত্তি উল্টো ফরওয়ার্ড একজন বাড়ালেন, 4-3-3 থেকে কার্যত 4-2-4-এ তিনি চলে গেলেন। এখানেই আসলে কার্লোর ম্যাজিকটা লুকিয়ে আছে। যখনই তিনি নামালেন এনড্রিক কিন্তু চমৎকার সব ফরওয়ার্ড রান নিচ্ছিলেন, এবং পাশাপাশি ব্রাজিলের যে আক্রমণ ভাগটা, তার
তার মাঝ বরাবর তিনি একটা বেশ স্তম্ভের মতো আসলে দাঁড়িয়ে গিয়েছিলেন, যে কারণে ব্রাজিলের প্রতিপক্ষ জাপানের যে ফরওয়ার্ড, ইনফ্যাক্ট জাপানের যে ডিফেন্ডাররা তারা বারবার বাধ্য হচ্ছিলেন এন্দ্রিককে আসলে সেখানে মার্ক করতে, এবং সে কারণে ভিনিসিয়াসকে অনেকটাই লেফট উইং বরাবর বা লেফট টাচ লাইন বরাবর আসলে জায়গা করে দেওয়ার সুযোগ হচ্ছিল। প্রথমত যেখানে দেখা গেছে যে লেফট হাফ স্পেসে আসলে কাজটা করছিলেন বা অপারেটটা করছিলেন ভিনিসিয়াস জুনিয়র, তিনি কিন্তু এই দ্বিতীয়ার্ধে চলে যান একেবারে লেফট টাচ লাইনে, এবং এই বিষয়টা আরও পরবর্তীতে ভালোভাবে দেখা যায় যখন ম্যাথিয়াস কুনিয়ার জায়গায় কোচ নামিয়ে দেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে। গ্যাব্রিয়েল মার্টিনেল্লি নিজেও একজন লেফট উইঙ্গার, এবং আর্সেনালেও আমরা তাকে দেখি যে তিনি লেফট টাচ লাইন বরাবরই খেলে থাকেন, কিন্তু এই ম্যাচে তাকে লেফট হাফ স্পেসে ব্যবহার করতে থাকেন কোচ কার্লো আনচেলত্তি, এবং সেটাও এন্দ্রি কিংবা ভিনিসিয়াসের তুলনায় একটু পেছনে থেকেই। এবং এই কারণে যেটা তৈরি হয়, ডান পাশ থেকে রায়ান এবং বাম পাশ থেকে ভিনিসিয়াস জুনিয়র একের পর এক ক্রস ফেলতে থাকেন জাপানের বক্সে, এবং জাপানের খেলোয়াড়রা যেহেতু উচ্চতার দিক দিয়ে একটু কম বা একটু তাদের সেক্ষেত্রে একটা সমস্যা থাকে, বা উঁচু উঁচু বলগুলো যখন আসে, লং বলগুলো যখন আসে, তারা অনেক ক্ষেত্রেই হয়তো পুরোপুরি সেই জায়গাটাতে তারা ডিফেন্ড করতে ব্যর্থ হন। সেই জিনিসটাই দেখা গেল ম্যাচের 56তম মিনিটে, যখন গ্যাব্রিয়েল এই ব্রাজিলের সেন্টার ব্যাক যখন একটা চমৎকার তিনি বলটা ক্রস করলেন ব্যাক পোস্টে, ক্যাসিমিরো চমৎকার একটা হেড করলেন এবং ব্রাজিলকে সমতায় ফেরালেন। এবং ক্যাসিমিরো যে হেড থেকে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরাতে পারবেন, এই জিনিসটাও আসলে খুব নতুন কিছু না। বিশেষ করে প্রিমিয়ার লিগ যারা ফলো করে থাকেন তারা জানেন মাথা দিয়ে গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্যাসিমিরো গোল করেছেন সর্বমোট 8টা, যেটা গত মৌসুমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ। এমনকি ভার্জিল ভ্যান ডাইকও করেছেন তার চেয়ে 3টা গোল কম। এবং এই ক্যাসিমিরো তিনি যে ব্যাক পোস্টে অনেকটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, সেই জিনিসটাই তিনি এর আগেও বেশ কয়েকবার প্রমাণ করেছেন ব্রাজিল এবং ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতেও। এবং এই যে এই প্ল্যানটা কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চমৎকারভাবে কার্যকর করার চেষ্টা করে যাচ্ছিল ব্রাজিল। বিশেষ করে একটা ক্ষেত্রে ব্রুনো গিমারেসের একটা হেড চমৎকারভাবে ঠেকিয়ে দিয়েছিলেন সুজুকি, জাপানের গোলরক্ষক যিনি ছিলেন। এর বাইরে আরও কয়েকটা সুযোগ এসেছিল ব্রাজিলের সামনে, যেগুলো কোনোভাবে হয়তো সুজুকি ঠেকিয়ে দিয়েছিলেন অথবা গোল লাইন সেভ হয়ে গিয়েছিল। তবে ক্যাসিমিরো যে এই কাজটা করলেন, এর মাধ্যমেই মূলত ব্রাজিল তাদের এই ম্যাচের উপরে তাদের গ্রিপটাকে আরও শক্ত করে ফেলে। এর পরবর্তীতে আমরা দেখেছি ভিনিসিয়াস জুনিয়র চমৎকার পারফর্ম করতে থাকেন, তিনিও কয়েকটা সুযোগ তৈরি করেছিলেন, নিজে একটা চমৎকার গোল করার চেষ্টা করেছিলেন, যেটা সুজুকির হাতে লেগে আসলে বার পোস্টে যে লেগে এরপরে মাঠের বাইরে চলে যায়। সব মিলিয়ে ব্রাজিল এই সময় ম্যাচের কন্ট্রোলটা অনেকটাই নিয়ে ফেলে। তবে এর পরবর্তীতে ম্যাচের একেবারে শেষের দিকে আমরা দেখলাম গ্যাব্রিয়েল মার্টিনেল্লি যে গোলটা করেছিলেন, সেক্ষেত্রে তার চমৎকার পজিশনিংয়ের আসলে কৃতিত্বটা দিতেই হচ্ছে। এই জাপানের ডিফেন্ডারদের মাঝে একটা চমৎকার স্পেস তিনি জায়গা করে নিয়েছিলেন, এবং এর দুজনের মাঝখান দিয়ে তিনি এরপরে যে রানটা নিয়েছিলেন, সেটা তিনি যেন কোনোভাবে অফসাইডের খাড়ায় না পড়েন সেই জিনিসটাও তিনি খেয়াল করেছিলেন। এবং ব্রুনো গিমারেসের চমৎকার একটা বল, সেখান থেকে তিনি বলটা কালেক্ট করে যখন ফিনিশ করলেন, এরপরে জাপানের আসলে এই ম্যাচে আর ফেরার কোনো সুযোগ ছিল না। তাহলে কার্লো আনচেলত্তির এখানে ম্যাজিকটা আসলে কোথায় ছিল? কার্লো আনচেলত্তি প্রথমত এই যে তার ফরওয়ার্ড এবং মিডফিল্ডারদের মধ্যে সংখ্যার যে তারতম্যটা, এটা তিনি খুব চমৎকারভাবে বুঝতে পেরেছিলেন, এবং তিনি যে ট্যাকটিক্সটা চেঞ্জ করেছিলেন, প্রথমার্ধে যেখানে একের পর এক ইনঅ্যাকুরেট ক্রস করছিল ব্রাজিল, সেখানে দ্বিতীয়ার্ধে তারা ব্যাকপোস্টকে টার্গেট করে চমৎকার সব ক্রস করতে থাকে, এবং সেই ক্রসগুলো থেকে কিন্তু চান্স তৈরি হতে থাকে। এবং এর পাশাপাশি এটাও বলতে হয় খেলোয়াড়দের ইনজুরি ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু কার্লো আনচেলত্তি একটা ভালো ভূমিকা রাখছিলেন। বিশেষ করে প্রথমার্ধের শেষের দিকে যখন লুকাস পাকেতা ইনজুরিতে পড়লেন, তাকে উঠিয়েই কিন্তু এন্দ্রিককে নামালেন। এরপরে দেখা গেল ক্যাসেমিরো ইনজুরিতে পড়লেন, সেখানেও কিন্তু ফাবিনোকে তিনি নামালেন। পাশাপাশি নেইমারকে হয়তো তিনি অতিরিক্ত সময়ে ব্যবহার করতে চাইতেন যদি ম্যাচটা সে পর্যন্ত যেত, কিন্তু সেখানে ম্যাচটা না যাওয়ায় আসলে শেষ পর্যন্ত তাকে ব্যবহার করতে হয়নি। পাশাপাশি তিনি হয়তো এটাও মাথায় রেখেছিলেন যে প্রথমার্ধের শেষেই যখন 1-0-তে পিছিয়ে ব্রাজিল, তখন নেইমারকে নামালে হয়তো নেইমারের কাছ থেকে সেই অফ দ্য বল মুভমেন্টটা তত বেশি পাওয়া যাবে না, কিংবা 45 মিনিট খেলানোটা নেইমারের জন্য একটা হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে নেইমারকে না নামিয়ে এন্দ্রিককে নামানো এবং পরবর্তীতে মার্টিনেল্লিকে নামানো, দুটোই আসলে চমৎকার ডিসিশন হিসেবেই কিন্তু শেষ পর্যন্ত প্রমাণ হয়েছে। তবে ব্রাজিলের জন্য এই ম্যাচে আসলে চিন্তার বিষয়টা কী ছিল? প্রথমত এই যে ইনজুরির কথা বললাম, এই ইনজুরিটাই, রাফিনা ইতিমধ্যেই ইনজুরির জন্য মাঠের বাইরে রয়েছেন। এর বাইরে যদি ক্যাসিমিরো এবং তার সাথে লুকাস পাকেতাও মাঠের বাইরে চলে যান, সেক্ষেত্রে রাউন্ড অফ 16-এ একটা বড় পরীক্ষার সামনে কিন্তু পড়তে হবে ব্রাজিলকে। বিশেষ করে আইভরি কোস্ট কিংবা নরওয়ে প্রতিপক্ষ হিসেবে যেই আসুক, মাঠের খেলায় বা মিডফিল্ডের লড়াইয়ে কেউই কিন্তু ব্রাজিলকে ছেড়ে কথা বলবে না, এবং সেক্ষেত্রে ক্যাসিমিরোকে অনেক বেশি প্রয়োজন হবে ব্রাজিলের। এর পাশাপাশি যদি ব্রাজিলের ডিফেন্সের কথা একটু বলা হয়, সেক্ষেত্রে ব্রাজিলের এই ডিফেন্সটা কিন্তু বিশ্বকাপের এই এবারের আসরের অন্যতম বয়স্ক ডিফেন্স বললে খুব একটা ভুল বলা হবে না। এই দলের ডিফেন্সের মূল ভরসা যিনি, সেই মার্কিনিওসের বয়স ইতিমধ্যে 32, গ্যাব্রিয়েল মাগালেসের বয়স হয়ে গেছে 28, এর পাশাপাশি 2 ফুলব্যাক, তাদের মধ্যে যিনি লেফট ফুলব্যাক তিনি সেই ডগলাস সান্তোস, তাঁর বয়স 32, রাইট ফুলব্যাক দানিলো তাঁর বয়সও হয়ে গেছে 34। অর্থাৎ কোনো গতিময় অপোনেন্টের এগেনস্টে যদি এই ব্রাজিল দলটা পড়ে, সেক্ষেত্রে তাদের কিন্তু একটা বড় ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার একটা সুযোগ রয়েছে। তবে
ব্রাজিলের সবচেয়ে ভালো দিক যেটা, তাদের ডাগ আউটে রয়েছেন কোচ কার্লো আনচেলত্তি, যিনি খুব ভালোভাবেই জানেন যে এই নকআউট টুর্নামেন্টগুলো কীভাবে করে চালিয়ে নিতে হয় কিংবা কীভাবে করে শিরোপাটা জিততে হয়। রিয়াল মাদ্রিদের হয়ে, এর আগে এসি মিলানের হয়ে তার কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অর্থাৎ এই কাপ ধরনের টুর্নামেন্টে চমৎকার একটা পারফরমেন্স রয়েছে বা চমৎকার তার কোচিং ক্যারিয়ারটা রয়েছে। এবং এই মুহূর্তে ব্রাজিলের হয়ে তিনি সেই কাজটা করতে পারেন কিনা, বিশ্বকাপের মতো বড় আসরে তিনি তার দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে পারেন কিনা, সেটাই হচ্ছে এই মুহূর্তে দেখার বিষয়। ব্রাজিলের পরের ম্যাচ 5ই জুলাই আইভরি কোস্ট অথবা নরওয়ের বিপক্ষে। সেই ম্যাচে ব্রাজিলের একাদশে আপনি ঠিক কোন কোন পরিবর্তন আশা করছেন সেটা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। নেইমারকে কি আপনি একাদশে চান, কিংবা কোচ কার্লো আনচেলত্তির এই কোচিং নিয়ে আপনার মতামতটা কি সেটাও জানাতে পারেন কমেন্ট বক্সে। প্যাভিলিয়নের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।